নাসিরুল তালুকদার ঘর থেকে বেরিয়ে যেতেই শৈলী ধীর পায়ে বিছানা ছেড়ে নামল। তার মনে কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। বড় আব্বুর চোখের সেই স্নেহমাখা দৃষ্টি, খাদিজা তালুকদারের ব্যবহারের জন্য তার ক্ষমা চাওয়া, এসব যেন কিছুটা অবিশ্বাস্য লাগছে। কপালের ভাঁজ খুলতে না খুলতে সে দীর্ঘশ্বাস ফেলল। তারপর আলতো পায়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। ওয়াশরুমের দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবির দিকে তাকালো। চোখে মুখে এখনও দিনের ক্লান্তির ছাপ। ট্যাপ খুলে 2 হাতে পানি নিয়ে মুখে ছিটিয়ে দিল। ঠান্ডা পানি গাল বেয়ে নামতে থাকলো। শৈলী এক মুহূর্ত চোখ বন্ধ করে রইল। নিজেকে একটু শক্ত করতে হবে। গভীর নিঃশ্বাস ফেলে মুখের পানি মুছে আয়নার দিকে তাকালো। আয়নার মধ্যে সে যেন আরেকটা শৈলীকে দেখল। একটা ক্লান্ত, একা, কিন্তু ভেতরে ভেতরে ভয়ঙ্করভাবে শক্ত হতে থাকা শৈলী। সব ঠিক হয়ে যাবে। নিজেকেই আশ্বস্ত করল সে, যদিও কথাটা ভরসা তার নিজের কাছেই কম লাগছে। সদর দরজার কলিং বেলের শব্দে পুরো বাড়ি খানিক নীরব হয়ে গেল। মিমি তখনও ফোনের স্ক্রিনে নিশানের ছবির দিকে মুগ্ধ চোখে তাকিয়েছিল, কিন্তু হঠাৎ বেলের শব্দে চঞ্চল হয়ে উঠল। কে এলো রে এ রাতে? নিজেকেই প্রশ্ন করল সে, কিন্তু হঠাৎ নিশানের আসার কথা মনে পড়তেই অপেক্ষা না করেই বিছানা থেকে লাফ দিয়ে উঠল মিমি। নিঃশব্দে দরজার কাছে যাওয়ার বদলে একেবারে ছোটোখাটো দৌড় শুরু করল সে। সিঁড়ির কয়েক ধাপ একসাথে পেরিয়ে দ্রুত নিচে নামতে থাকলো। তার ভেতরে অদ্ভুত এক উত্তেজনা কাজ করছে। নিশান হবে নাকি? নিচে নেমে প্রায় নিঃশ্বাস আটকে দরজার হাতল ধরে দ্রুত টেনে খুলল মিমি। দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে দেখে তার হৃদস্পন্দন মুহূর্তের জন্য থমকে গেল। নিশান ক্লান্তিমাখা মুখটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। মিমি দরজা খুললেই মুখ ভরা হাসি নিয়ে বলল, নিশান ভাইয়া, এত রাতে এলেন? জানেন, আমি ভাবছিলাম যে আজকে আপনি আসবেন না। কিন্তু নিশানের মুখের ভাব একটুও পরিবর্তন হলো না। তার ভ্রু কুঁচকে রইল, চোখে যেন খানিক অস্বস্তি। নিশান ভেবেছিল প্রতিদিনের মতো শৈলী দরজা খুলবে। দীর্ঘশ্বাস ফেলে কোনো উত্তর না দিয়ে সে ভেতরে ঢুকতে থাকলো। কিন্তু মিমির চোখ চকচক করছিল। আজ অনেকদিন পর নিশান ভাইকে এত কাছ থেকে দেখছে, তাও শুধু তার দরজা খোলার অপেক্ষায় ছিল যেন। নিশান ভেতরে ঢুকতেই মিমি দরজা বন্ধ করে তার পাশে হাঁটতে থাকলো। চোখে যেন খেলা করছে দুষ্টু উচ্ছ্বাস। তবে নিশানের মুখের গাম্ভীর্য একটুও কমল না। কি ব্যাপার নিশান ভাইয়া, আজকে এত দেরি হলো কেন? মিমি কৌতূহলী স্বরে জিজ্ঞাসা করল। নিশান জবাব দিল না, শুধু হাতের ঘড়ির দিকে একবার তাকিয়ে নীরব রইল। মিমি থোড়াই কেয়ার করে আবার বলল, আপনাকে আজকে বাসায় আসতে দেখে ভালো লেগেছে। জানেন, আজকে বিকালে আমরা 3 বোন মিলে কত গল্প করলাম। আপনি থাকলে আরো ভালো হতো। নিশান এবার কোনো প্রতিক্রিয়া দেখালো না, যেন কিছুই শোনেইনি। তবে তার চোখ আশেপাশে একবার ঘুরে নিল। মিমি খানিকটা হতাশ হয়ে বলল, আপনি এমন চুপচাপ কেন? নাকি মুড অফ? নিশান এবারও কিছু বলল না, কেবল তার চোয়াল শক্ত হলো একটু। মিমির ঠোঁটের কোণে হাসি খেলল, কিন্তু সে দ্রুত নিজেকে সামলে নিয়ে বলল, আপনি কি খেয়েছেন? চাইলে কিছু এনে দিতে পারি। নিশান হালকা মাথা নাড়িয়ে বলল, না, লাগবে না। তারপর আর এক মুহূর্ত দাঁড়ালো না, সোজা নিজের ঘরের দিকে হাঁটা দিল। মিমি চুপচাপ তাকিয়ে থাকলো, চোখে একরকম জেদ। নিশান ভাই হয়তো বুঝতেও পারে না সে কতটা আগ্রহ নিয়ে প্রতিদিন তাকে নিয়ে ভাবে। মিমি এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে নিশানার ঘরের দরজার দিকে তাকালো। তারপর হঠাৎ যেন মাথায় একটা বুদ্ধি এলো। চটপট পায়ের নুপুর বাজিয়ে রান্নাঘরের দিকে ছুটল। নিজের মুখে না বললেও নিশান ভাইয়া পানি খাবে না, এটা কি হয়? নিজেকেই বলল মিমি, ঠোঁটের হাসির ঝিলিক। রান্নাঘরে গিয়ে দ্রুত একটা গ্লাসে পানি ঢালল। তারপর নিজের অভ্যাস অনুযায়ী একটু আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করলো। পানির গ্লাস হাতে নিয়ে নিশানের ঘরের দিকে এগোতেই মনে মনে কেমন একটা রোমাঞ্চ কাজ করলো। কিন্তু দরজার সামনে গিয়ে একটু ইতস্তত করলো। নিশান কি বিরক্ত হবে? এক মুহূর্ত ভাবলো, তারপর নিজেই নিজেকে বোঝালো, আমি তো কেবল পানি দিতে এসেছি, এতে এত ভাবার কি আছে? অবশেষে দরজায় কড়া নাড়ল।
ভেতর থেকে নিশান ভ্রু কুঁচকালো। সে জানে কে কড়া নেড়েছে। তৎক্ষণাৎ গম্ভীর কণ্ঠে নিশান বলল। কে? মিমি খিলখিল করে হেসে বলল, আপনার জন্য পানি এনেছি, খাবেন তো? ভেতর থেকে কয়েক সেকেন্ড কোনো উত্তর এলো না। তারপর নিশান দরজা খুলে একপাশে দাঁড়িয়ে রইল, চোখে মুখে সেই চিরচেনা নির্লিপ্ত অভিব্যক্তি। মিমি এগিয়ে গিয়ে পানির গ্লাস এগিয়ে দিল, কিন্তু নিশান কোনো কথা না বলে গ্লাসটা নিয়ে এক চুমুকে শেষ করল। এরপর গ্লাসটা মিমির দিকে বাড়িয়ে দিয়ে সৌজন্যের হাসি হেসে বলল, ধন্যবাদ, এবার যা। মিমি একটু হতাশ হলো। নিশান তাকে ঘরে ঢুকতেও বলল না, এভাবে দরজায় দাঁড়িয়েই। তবে আবেগের বয়সে থাকা মিমি চটপট হাসি মুখে বলল, আচ্ছা, কিন্তু আপনাকে একটু বেশি ক্লান্ত দেখাচ্ছে। আপনি ঠিক আছেন তো? নিশান এক মুহূর্ত মিমির দিকে তাকিয়ে থাকলো, তারপর সংক্ষিপ্ত স্বরে বলল, ঠিক আছে, তুই যা, খাবার টেবিলে পরে দেখা হবে। তারপর আর কিছু না বলে দরজা বন্ধ করে দিল। মিমি দরজার সামনে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ। তার চঞ্চল চোখের গভীরে আজ একটুখানি দুঃখ খেলা করলো। এত সহজে দরজা বন্ধ হয়ে গেল। নিশান ভাই কি একটুও বোঝে না, নাকি বুঝেও ইচ্ছে করে এড়িয়ে চলছে? রাত কিছুটা বেড়ে গিয়েছে, ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে চারপাশ। আকাশে কিছুটা মেঘ জমেছে আর বাতাসে ঠান্ডা শীতলতা। বাড়ির প্রতিটি কোণায় একটা নীরবতা ছড়িয়ে পড়ছে, যেন সময় থেমে গেছে। শুধুমাত্র বাইরে শিমুল গাছের পাতা যেন নরমভাবে বাতাসে মৃদু ঝরে পড়ছে। রাতের আধারে জানালার কাছে উজ্জ্বল আলো এসে পড়েছে, কিন্তু ভেতরে ছিল একটা চাপা নিঃশব্দতা। শৈলী চোখের কোণে কিছুটা অশ্রু জমিয়ে ধীর পায়ে বাবার রুমের দিকে এগিয়ে যাচ্ছে। তার মন ছিল ভারাক্রান্ত, চোখে অদৃশ্য এক কষ্টের ছায়া। বাবার প্যারালাইজড অবস্থা তাকে প্রতিদিনই কষ্ট দেয়, কিন্তু তারপরও সে বাবার কাছে যায়। যতটুকু সময় পায় তাকে সঙ্গে রাখে। রুমে ঢুকতে শৈলী শরীফুল তালুকদারের বিছানার পাশে দাঁড়িয়ে তার মুখের দিকে এক পলক তাকালো। চোখ বুজে আছেন শরীফুল, কিন্তু গায়ের পাতলা চাদরটি তার শরীরের ওপর অতি যত্ন সহকারে রাখা। শৈলী খুব আস্তে ধীরে এক হাত দিয়ে বাবার হাতে হাত রাখল, যেন তার কোনো কষ্ট না হয়। বাবার পেশি শীতল, এক সময়ের শক্তিশালী মানুষ এখন শয্যাশয়ী। শৈলী একটু নেমে গিয়ে বাবার কপালে একটা চুমু দিল, তারপর তার হাতটি আরও শক্ত করে ধরে রাখল। চোখে জমানো অশ্রু একে একে গাল বেয়ে পড়ছিল, কিন্তু সে কোনো শব্দ করল না, কিছুই বলল না। শুধু বাবার পাশে দাঁড়িয়ে তার সঙ্গী হতে চাইল, যেন কিছুটা শান্তি পায়। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর শৈলী মাথা ঠেকিয়ে দিল শরীফুলের হাতের ওপর। ক্লান্ত কণ্ঠে ধীর গলায় বলল, তুমি সুস্থ থাকলে কি হতো বাবা? তোমার কণ্ঠটা শুনতে পেলে আমি আমি সব কষ্ট ভুলে যেতাম না। একটু মাথায় হাত বুলিয়ে দিলে কি খুব ক্ষতি হয়? আমার যে ভালো লাগে না। বিশ্বাস করো, তুমি এখানে না থাকলে আমি কবেই চলে যেতাম। যেদিকে দুই চোখ যায় সেদিকে চলে যেতাম। কোনো পিছুটান নেই, কেউ নেই আমার। বাঁচতে ইচ্ছে করে না বাবা। শৈলী ধীরে ধীরে কথাগুলো বলছে, যেন দীর্ঘদিনের জমে থাকা বাক্যগুলো একে একে বেরিয়ে আসছে। তার কণ্ঠে অনেকটা ভাঙ্গন, এক ধরনের নিঃসঙ্গতা আর একাকিত্বের প্রতিধ্বনি। শরীফুল চুপচাপ শুয়ে, চোখে কোনো আলো নেই, শুধু শৈলীর অসহায়ত্বের মাঝে হারিয়ে যাওয়ার মতো এক মৃদু সান্ত্বনা দেওয়ার চেষ্টা। শৈলী আবার মাথা তুলে বাবার অসহার হাতটি একটু শক্ত করে ধরে রাখে। সেও জানে তার বাবার কাছে কোনো উত্তর নেই। শরীফুল এখন নিজের শরীরের মধ্যে আটকে গেছে, কিছুই করতে পারে না, কিন্তু তার পাশেই শৈলী, যেন তার জন্য বেঁচে থাকার শেষ লড়াই করছে। শৈলী চোখের অশ্রু মুছল, আবার বাবার কাছে নতমস্তক হয়ে বসল। ভেবেছিল হয়তো একদিন এই কষ্টগুলো কেটে যাবে, কিন্তু যখন সেটা মনে আসে না, তখন এসব অশ্রু আর কথা যেন সঙ্গী হয়ে থাকে। তুমি যদি ভালো থাকতে বাবা, তখন আমি জানতাম সব ঠিক হয়ে যাবে। বলতে বলতেই সজোরে কেঁদে উঠল শৈলী। শৈলীর কান্নার আওয়াজ শোনার সাথে সাথে পুরো ঘর যেন স্তব্ধ হয়ে গেল। তার বুক ফেটে যাওয়া কষ্টের চিহ্নগুলো, যে যন্ত্রণা সে কতদিন ধরে লুকিয়ে লুকিয়ে রেখেছিল, তা বেরিয়ে আসছিল একে একে। শরীফুলের নিস্তেজ হাতের নিচে শৈলীর মাথা ঠেকে থাকলেও তিনি কিছুই করতে পারছিলেন না। শৈলী নিজেকে একা অনুভব করছিল, যেন পৃথিবী তাকে একা ছেড়ে দিয়েছে। আর কোনো পথ নেই তার সামনে। শৈলী কান্নায় ডুবে আছে।
তার অশ্রু যেন থামছিল না। হঠাৎ পেছন থেকে একটি হাত তার কাঁধে রাখল, আর একটুখানি চাপ অনুভব করল শৈলী। অবচেতন মনে সে ঘাটুকু সামান্য উঁচু করে ধরল, জানল এটা রাশিদা তালুকদারের হাত। রাশিদা তালুকদারের চাপা শক্ত হাতটা এক মুহূর্তের জন্য শৈলীর শ্বাসে শান্তির সুর তুলে দিল। শৈলী মাথা না তুলেই ফিস ফিস করে বলল, মামুনি। রাশিদা তালুকদারের কণ্ঠ মৃদু, কিন্তু মৃদু শাসন ছিল, তবে গভীর কিছু যেন এক প্রকার সুশ্রদ্ধা ছিল। তিনি মৃদু এক শ্বাস ফেলে বলেন, আমার ভাইটার কাছে এভাবে কাঁদিস না শৈলী, সহ্য করতে পারবে না। যেভাবে আছে সেভাবেই বাঁচতে দে একটু, নইলে তোর অবস্থা দেখে জীবন শক্তিটাও হারিয়ে ফেলবে রে। শৈলী ধীরে ধীরে মাথা উঁচু করল। রাশিদার হাতের চাপটা আরও শক্ত হতে শুরু করলো। চল শৈলী, খেতে চল। ডাইনিং টেবিলে সবাই বসে পড়েছে। খাদিজা তালুকদার মন মেজাজ এখনও চটে আছে। যে করেই হোক শৈলীকে এ বাড়ি থেকে তাড়াতেই হবে, আর এই পরিকল্পনা সফল করতে সে যে কোনো কিছু করতে রাজি। নাসিরুল তালুকদার অফিসের কিছু ফাইল দেখছেন। রিমি এবং মিমি প্লেট গোছাতে ব্যস্ত। একটু পরেই নিশান ধীরগতিতে সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকলো। তার চোখে কিছুটা ধূসরতা এবং চিন্তা ভাবনার ছাপ ছিল, কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল সে যেন কিছুটা নীরব শান্তিতে ফিরে এসেছে। তার পা টেবিলের দিকে এগিয়ে চলল এবং একে একে পরিবারের অন্য সদস্যদের পাশে গিয়ে বসল। নিশানকে দেখে নাসিরুল দীর্ঘ কণ্ঠে বললেন, কোথায় ছিলে সারাদিন? নিশান বাবার দিকে তাকিয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলল, ফ্যাক্টরির কিছু কাজ ছিল, ধানমন্ডির পুরোনো ফ্যাক্টরিটা দেখতে গিয়েছিলাম। নাসিরুল মাথা নেড়ে বললেন, কি দেখলে? বুঝেছো কিছু? যত দ্রুত সম্ভব ফ্যাক্টরিটা বন্ধ করা দরকার। এই কোম্পানি গত 2 বছর ধরে শুধু লোকসানে আছে। নাসিরুল তালুকদার কিছুক্ষণ নীরবে চিন্তা করলেন। তার চোখে চিন্তার ছাপ, যেন তিনি ফ্যাক্টরির ভবিষ্যৎ নিয়ে আরও গভীরভাবে ভাবছেন। তারপর ধীরে ধীরে তিনি কপালের ঘাম মুছে বললেন, আমি জানি, তবে ওটা বন্ধ করা সহজ নয়, অনেক কিছু জড়িত। কিন্তু তুমি ঠিক বলেছ, আমাদের এই লোকসান চলতে দেওয়া উচিত নয়। নিশান একটু নীরব থেকে মাথা হেলিয়ে বলল, আমি শুধু একটু বলতে চাই যে সময় নষ্ট করা আর কিছুই না। যদি আমাদের হাতে সময় থাকে তবে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। ওখানকার কাজ ভালো লাগেনি আমার। তোর ম্যানেজারের সুবিধার না। নাসিরুল আবার মাথা নেড়ে বললেন, বুঝেছি, তবে এই সিদ্ধান্তটা একসাথে নিতে হবে। আমাদের অনেক কিছু দেখার আছে, আর কিছুদিন পর্যবেক্ষণ করি, তারপর সিদ্ধান্ত নেব। খাদিজা তালুকদারের মুখে একটু শূন্যতা ফুটে উঠল, তবে তিনি কিছু বললেন না। সে শুধু সবার কথাবার্তা শুনছেন এবং নিজের মন স্থির করছিল কিভাবে তার পরিকল্পনা বাস্তবায়ন করবে। রিমি প্লেট গুছিয়ে সবার জায়গা রেখে দিল। কিছুক্ষণ পর রাশিদা শৈলীকে নিয়ে নিচে নামতে শুরু করলো। নিশান আর চোখে একবার সেটা দেখে নিজের প্লেটে এগিয়ে নিল। রাশিদা শৈলীকে নিজের পাশে বসালো। এদিকে মিমি এসে ধপ করে নিশানের পাশে বসে পড়ল। নিশান ভ্রু কুঁচকালো, তবে বলল না কিছুই। শৈলীও মাথা উঁচিয়ে এক পলক নিশানকে দেখল। রাত গভীর হয়ে এসেছে, আকাশে ছড়িয়ে আছে নক্ষত্রের মৃদু আলো, তবে চারপাশে কিছুটা শুনশান নীরবতা বিরাজ করছে। বাতাসে ঠান্ডা এক অনুভূতি, যেন রাতে কিছু একটা ঘটে যাবে। বাড়ির জানালাগুলো বন্ধ, ঘরের আলো কমিয়ে আসছে থাকে। শৈলী নিজেকে আরেকটু একাকী অনুভব করছে। রাতের এই নিস্তব্ধতা যেন তার মনকে আরও ভারী করে তুলছে। বাড়ির ভেতরে অল্প কিছু নরম আলো এসে পড়েছে। পেছনে কোথাও দূরে রাতের ছিটি লাইটের ঝলকানি দেখা যাচ্ছে, কিন্তু ঘর থেকে এসব কিছুই যেন হারিয়ে গেছে। শুধু শৈলীর হৃদয়ের মধ্যে কিছু অজানা কষ্ট আর শঙ্কা ভর করেছে। অন্যদিকে বাড়ির অন্যরা নিজেদের মতো আছে। রিমি চুপচাপ পড়াশোনা করছে, খাদিজা তালুকদার ঘরের মধ্যে হাঁটছে, আবার মিমি হয়তো নিজের মনে কিছু ভাবছে। কিন্তু সবাই জানে রাতের ওই গভীরতায় কিছু একটা অদৃশ্য চাপ যেন বাড়ির এক একটি কোণে ফেলে দিয়েছে এক অদ্ভুত শীতলতা। নিশানও নিঃশব্দে নিজের ঘরের দিকে রওনা হয়ে গিয়েছে। তার চোখে তীব্র এক দৃষ্টি, যেন সে কিছু একটা ভাবছে, বা হয়তো তার মন এক জায়গায় আটকে আছে। তবে বাইরে চলমান রাতের অন্ধকারে তাকে এক মুহূর্তের জন্য যেন শান্তি পাচ্ছিল না।
সব কিছুই যেন থমকে গিয়েছে, আর রাতের এই গভীরতা এক এক করে সবাইকে তাদের নিজস্ব দুনিয়ায় নিয়ে যাচ্ছে। শৈলী শুয়েছিল সিলিং ফ্যানের দিকে তাকিয়ে, চোখ একদম নিশ্চল স্থির। হঠাৎ বালিশের পাশে অবহেলায় পড়ে থাকা ফোনটা অল্প শব্দে বেজে উঠল। নোটিফিকেশনের টোন শুনে শৈলী ফোনটা এনে চোখের সামনে ধরল। একটা মেসেজ এসেছে। ভুরু কুঁচকালো সে। মেসেজের জায়গায় চাপ দিতেই আননোন নাম্বার থেকে আসা এক মেসেজ ভেসে উঠল। স্ক্রিনে জ্বলে উঠল একটা লাইন। উল্টে পাল্টে চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে একটু ঘুমালে ভালো হয়। চোখ বড় করে তাকালো শৈলী। আননোন নাম্বারটা ভালো করে দেখল। এই নাম্বার একেবারেই অচেনা, কখনোই দেখেনি আগে। কার নাম্বার হতে পারে, আর শৈলীকে এমন মেসেজ দিলই বা কেন? কিছুক্ষণ চিন্তা করে ভুল করে এসেছে ভেবে শৈলী ফোনটা রাখতে না রাখতেই আবার আরেকটা শব্দের ঝংকারে ফোনটা বেজে উঠল। এবারও চমকে তাকালো সে। তবে এবার এটা মেসেজ নয়, কেউ কল করেছে। ফোনটা আবারও চোখের সামনে ধরতেই ভেসে উঠল নিশান ভাই। শৈলী এবার তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে বসল। এত রাতে নিশানের কল পাওয়াটা মোটেই স্বাভাবিক নয়। একটা ঢোক গিলে নিজেকে অস্বস্ত করে শৈলী কলটা ধরল। কিছু বলতে যাওয়ার আগেই ওপাশ থেকে গম্ভীর পরিচিত সেই পুরুষালী কণ্ঠে আদেশ ভেসে এলো। দুটো চা নিয়ে 5 মিনিটের মধ্যে ছাদে আসবে। কথার অবাধ্য হলে আমি গিয়ে তোকে বারান্দা থেকে ধাক্কা মেরে ফেলে দেবো। নিশানের ভয়ানক হুমকির তোপে তড়িঘড়ি করে বিছানা ছাড়ল শৈলী। সমুদ্রের ঢের ন্যায় ভেসে থাকা চুলগুলো এক হাতে পেঁচাতে পেঁচাতেই আশেপাশে তাকিয়ে গুছিয়ে রাখা নিজের শালটা খুঁজল। এই কনকনে ঠান্ডায় মেরুন রঙের এই শালটাই তার একমাত্র অবলম্বন। সারি সারি বই গুচ্ছিত টেবিলের সামনে থাকা চেয়ারে ভাঁজ করে রাখা শালটা দেখেই শৈলীর চুল খোপা করে ফেলল। দ্রুত শাল পেঁচিয়ে এগিয়ে গেল আলমারির দিকে। আলমারির দরজা খুলে ভেতরে হাত বাড়িয়ে দিল সে। ঠান্ডা রাতের শীতে শরীর একটু কুঁকড়ে আসছিল, কিন্তু নিশানের আদেশ তাকে বসে থাকার সুযোগ দিল না। একের পর এক শালে হাত বোলাতে লাগলো শৈলী। মেরুন রঙের উলের শালটা তো নিজের জন্য নিয়ে নিয়েছে, এখন নিশানের জন্য একটা ভালো শাল দরকার। তবে শৈলী জানে নিশান কোনো বাহারি বা নরম শাল পছন্দ করবে না, কেবল একরঙা ভারী কিছু হলেই চলবে। মানুষটাই তো একরঙা। খুঁজতে খুঁজতে এক কোনায় রাখা কালো রঙের উলের শালটা চোখে পড়ল। নিশান একবার এটা নিয়ে গিয়েছিল, কিন্তু পরে কোথাও রেখে ভুলে গিয়েছিল। শৈলী দেখে সেটা আবার আলমারিতে তুলে রেখেছিল। শালটা হাতে নিয়ে দ্রুত আয়নার সামনে দাঁড়িয়ে গেল শৈলী। চুলগুলো আরও ভালো করে বেঁধে নিল। চোখে ক্লান্তির ছাপ স্পষ্ট, কিন্তু সে পাত্তা দিল না। নিশানের রাগী স্বর এখনও কানে বাজছে। তাড়াতাড়ি পায়ের মোজা পরে নিল, ঠান্ডা যেন লাগে। সব গুছিয়ে দরজার দিকে পা বাড়াতেই বুক ধক করে উঠল। নিশান কেন এত রাতে তাকে ছাদে ডাকল? আর সেই অচেনা নাম্বারের মেসেজ, এই দুই ঘটনার মধ্যে কোনো সম্পর্ক আছে, নাকি নিশাল কেবল কোনো দরকারি কথা বলার জন্যই ডেকেছে? আর অচেনা নাম্বারের মেসেজটা নিতান্তই এক কাকতালীয় সাময়িক ঘটনা। কোনো প্রশ্নের উত্তর খুঁজে বের করার সময় নেই। নিশানের ধমকের কথা মনে পড়তেই হাতের শাল আরও শক্ত করে চেপে ধরে শৈলী। শরীর দিকে দৌড় দিল। নিশানকে বেশি অপেক্ষা করানো মানেই আরও বড় ঝামেলা আদর করে ডেকে আনা। রাত গভীর হয়েছে। আকাশের বুক জুড়ে ঝলমলে তারা ছড়িয়ে আছে। পূর্ণিমার আলো চারপাশে এক অদ্ভুত মায়া ছড়িয়ে দিয়েছে, যেন পুরো পৃথিবীর এখন শুধুই নরম রূপলি আভায় ঢেকে গেছে। ঠান্ডা হাওয়া আলতো করে বইছে, মাঝে মাঝে গা ছমছমে অনুভূতি তৈরি করছে। দূর থেকে ভেসে আসছে কোথাও যেন রাত জাগা কোনো পাখির ডাক, কিংবা কোনো কুকুরের একলা ঘেউ ঘেউ। শহরের কোলাহল থেমে গেছে, এখন শুধু রাতের নির্জনতা আর বাতাসের স্নিগ্ধ সুর চারপাশে ঘিরে রেখেছে। ছাদের এক কোণে নিশান দাঁড়িয়ে আছে, দু হাত শক্ত করে রেলিং ধরে রেখেছে সে। আঙ্গুলের গিঁটগুলো পর্যন্ত ফ্যাকাশে হয়ে গেছে। তার মুখে কোনো অনুভূতি নেই, যেন কোনো গভীর শূন্যতায় সে ডুবে আছে। সামনের ফাঁকা অন্ধকারের দিকে তাকিয়ে আছে সে, কিন্তু সে আদৌ কিছু দেখছে কিনা তা বোঝা যাচ্ছেই না। ঠান্ডা বাতাসে তার চুলগুলো এলোমেলো হয়ে উঠছে, তবু সে একবারের জন্য নড়ছে না। শৈলী ধপ ধপ শব্দ করে ছাদে উঠে এসে নিশানকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে থমকে গেল। চলন্ত পা দুটি স্থির করে রাখল। চোখ বরাবরের মতো প্রশ্নসূচক দৃষ্টিতে রয়েছে।
নিশানের ওই অনুভূতিহীন নির্লিপ্ত অবস্থাটা সে অনেকবার দেখেছে, কিন্তু আজ কেন যেন একটু বেশি অস্বাভাবিক লাগছে। বুকের ভেতর অজানা সংখ্যা দোলা দিয়ে উঠল, যেন নিশান কোনো অদৃশ্য ভারে পৃষ্ঠ হয়ে যাচ্ছে, অথচ কাউকে কিছু বলছে না। হাতের শালটা শক্ত করে চেপে ধরে শৈলী ধীরে ধীরে নিশানের দিকে এগিয়ে গেল। ঠান্ডা বাতাস তার গায়ে কাঁপন ধরাচ্ছে, কিন্তু নিশানের এই নীরবতা তাকে আরও বেশি অস্থির করে তুলছে। বেশি দূরে এগোল না শৈলী, খুব দূরত্ব নিয়ে ঠোঁট ভিজিয়ে ডাকতে চাইল, তবে সে কিছু বলে ওঠার আগেই চাপা স্বর ভেসে আসলো অফাস ফিরে শূন্যে তাকিয়ে থাকা পুরুষের থেকে। লুকোচুরি খেলছিস আমার সাথে? খানিক চমকে গিয়ে তৎক্ষণাৎ বুকে থুথু করে চোখ পিটপিট করল শৈলী। নিশান এদিকে না তাকিয়েও কিভাবে তার উপস্থিতি বুঝলো কোনোভাবেই মাথায় ঢুকলো না সদ্য অষ্টদশীর। অবাকের রেশ কাটাতে না কাটাতেই নিশান এদিকে না তাকিয়ে চাপা কণ্ঠে ফের বলে উঠল, পার্টি পিটি বাসার মানে কি? আমি তো তোকে আসতেই বলেছি, লুকোচুরি কি দরকার? বলে এ পর্যায়ে মাথা ঘুরিয়ে শৈলীর দিকে ফিরে তাকালো নিশান। দুহাত বুকে গুজে নিয়ে ভ্রু কুঁচকে ফেলল। শৈলী অসহায় ভঙ্গিতে দাঁড়িয়ে গেল। তার হাতের শালটা নিশানের জন্য এনেছিল, কিন্তু এখন সেটা আঁকড়ে ধরে যেন নিজেকেই সান্ত্বনা দিচ্ছে। নিশানের দৃষ্টি তার দিকে স্থির, গভীর, যেন ভেদ করে দিতে চাইছে শৈলীর ভাবনাগুলো। ঠান্ডা বাতাসে শৈলীর কাঁধ কেঁপে উঠল, তবু সে নিজেকে সামলে নিয়ে মৃদু স্বরে বলল, লুকোচুরি খেলছি না নিশান ভাই, বাড়ির সবাই ঘুমিয়েছে তো, তাই ধীরে আসছিলাম যেন শব্দে কেউ টের না পায়। নিশান শৈলীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ঠান্ডা বাতাস তার চুল এলোমেলো করে দিচ্ছে, কিন্তু সে যেন সেসব অনুভবই করছে না। গম্ভীর স্থির চোখে শৈলীকে দেখে নিয়ে চাপা স্বরে বলল, সবাই ঘুমিয়ে গেছে, তুই এইভাবে আসবি সেটা জানতাম, কিন্তু তোর পা টিপে টিপে আসার দরকার ছিল না। এক্স্যাক্টলি তোর ভয়টা কাকে নিয়ে? শৈলী নিশানের চোখের ভাষা বোঝার চেষ্টা করলো, কিন্তু পারল না। সে একটু ইতস্ত করে বলল, ভয় কাকে নিয়ে নয়, ভয় কেন সেটা বোঝার চেষ্টা করুন নিশান ভাই। এবারের কেউ আমাকে এখানে দেখতে চায় না, এভাবে মাঝরাতে কারো চোখের সামনে পড়ে অশান্তি করতে মোটেই ইচ্ছুক নই আমি। নিশান এক মুহূর্ত চুপ করে থেকে ধীরে ধীরে রেলিং থেকে হাত সরিয়ে সোজা হয়ে দাঁড়ালো। তারপর গম্ভীর কণ্ঠে বলল, এবারে সবাই চাইবে কি চাইবে না সেটা নিয়ে তোর ভাবার দরকার নেই। বলে আবারও মুখ অন্যদিকে করলো। খানিক নীরবতা, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড। সময় এগোতেই লাগলো। এমন নীরবতায় অস্বস্তির বন্যা বয়ে যাচ্ছে শৈলীর সর্বাঙ্গে। শেষে এবার গভীর শ্বাস নিয়ে সে বলল, আপনি আপনি এখানে চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন নিশান ভাই, ঘুমোবেন না? নিশান শৈলীর কথার জবাব দিল না, বরং খানিকক্ষণ তাকিয়েই থাকলো তার দিকে। হঠাৎ সে চোখ ফিরিয়ে একটু হেসে ফেলল, তবে সেই হাসিতে কোনো উষ্ণতা ছিল না, বরং এক ধরনের শূন্যতা লুকিয়েছিল সেখানে। চোখ নামিয়ে রেলিংয়ে আঙ্গুল চালিয়ে ধীরে ধীরে বলল, ঘুম। বিছানায় গাইলে ঘুমে তো তারাই যায় যাদের মনে শান্তি আছে শৈলী। আর আমি তো সেই মানুষ যার রাতের ঠিকানা শুধু অস্থিরতা। শৈলী নিশানের কথাগুলো শুনে চুপ করে গেল। তার ভেতর কোথাও যেন একটা অদৃশ্য শিরশির অনুভূতি বয়ে গেল। নিশানের এই নির্লিপ্ত অথচ গভীর কথাগুলো তার মনে কেমন যেন ছাপ ফেলে গেল, ঠিক যেন রাতের আকাশে একলা জ্বলতে থাকা কোনো নক্ষত্রের মতো। মানুষ শূন্যতার ওজন বোঝে না যতক্ষণে সেটার ভার তার হৃদয়ের শিরা ছিঁড়ে দেয়। আমি সেই ভার বয়ে চলেছে প্রতিদিন, প্রতি ঘন্টা। শৈলী এবার সত্যি থমকে গেল। নিশানের গলা যেন অন্যরকম লাগছে আজ। ভেতরে জমে থাকা একরাশ ক্লান্তি আর চাপা যন্ত্রণা গোপন করে রাখার স্বর। শৈলী ধীরে ধীরে আরেকটু এগিয়ে এসে হাত বাড়িয়ে দিল শালের জন্য। শান্ত গলায় ছোট্ট আবেদন করলো যেন, শালটা নিন নিশান ভাই, ঠান্ডা লেগে যাবে। নিশান শৈলীর দিকে তাকালো। তার চোখে কিছু ছিল, এক মুহূর্তের জন্য বোঝা গেল না, কিন্তু পরক্ষণেই সে একটু টু শব্দ না করে হাত বাড়িয়ে শালটা নিয়ে কাঁধে জড়িয়ে নিল। শৈলী নিশানের মুখের অভিব্যক্তি বোঝার চেষ্টা করলো, কিন্তু বরাবরের মতো পারল না। নিশান যেন তার চারপাশে এক অদৃশ্য দেয়াল তুলে রেখেছে। এই নীরব রাতের চাঁদ আর তার তারাগুলো তাদের দুজনকে নীরবে দেখছে, কিন্তু কেউই মুখ খুলছে না। বাতাস বইছে ধীর লয়, যেন নিশানের মনের অতল গহ্বরের সঙ্গেই তাল মিলিয়ে চলছে এই রাত। হঠাৎ নিশান একটা বড় শ্বাস ফেলে শৈলীর দিকে তাকালো।
শৈলীও তৎক্ষণাৎ ভদ্রের মতো মাথা নিচু করে নিশানের কথা শোনার অপেক্ষায় রইল। নিশান কিছুক্ষণ শৈলীর দিকে তাকিয়েই রইল, যেন কিছু বলবে, আবার যেন নিজের তার ভেতরের কথাগুলো আটকে রাখছে। ঠান্ডা বাতাস তার চুল এলোমেলো করে দিচ্ছে, চোখের গভীরতা আরও ধোঁয়াটে করে তুলছে। হঠাৎ একটা দীর্ঘ শ্বাস ফেলে পকেটে হাত গুজে নিচু গলায় নিশান বলল, কাল তোকে একটা জায়গায় নিয়ে যেতে চাচ্ছি। শৈলী বিস্মিত চোখে তাকালো, কিন্তু নিশানের মুখে কোনো ব্যাখ্যা নেই। সে শুধু স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন শৈলীর প্রতিক্রিয়ায় অপেক্ষায় নেই, বরং নিজের মনে কিছু স্থির করছে। শৈলী কিছুক্ষণ চুপ থেকে অবশেষে মৃদু স্বরে জিজ্ঞেস করল, কোথায়? নিশান চোখ নামিয়ে রেলিংয়ের দিকে তাকালো, যেন উত্তরটা বাতাসে সরিয়ে দিল। এখন জানতেই হবে, না জানলে হয় না। শৈলী মাথা নিচু করে ঘাড় ডানে এলিয়ে দিল, নীরবে বুঝিয়ে দিল। হয় হয়, আপনি বলে সব হয় নিশান ভাই। নিশান নীরবে শৈলীর মাথা ঝাঁকানো দেখে সন্তুষ্ট হলো, ঠান্ডা কণ্ঠে বলল, কাল জানতে পারবি। সকাল 8টায় তৈরি থাকিস, দেরি করলে আমি কিন্তু রেখে চলে যাব। শৈলী তৎক্ষণাৎ মাথা তুলে জোর গলায় জবাব দিল। আপনার অফিস? শৈলী ভেবেছিল নিশান হয়তো নিজের অফিসের কথা ভুলে গেছে, অথচ বোকা শৈলী আজও নিশানকে ঠিকঠাক ধরতে পারল না। বাঁকা হেসে নিশান ধীর গলায় বলে উঠল, ছুটি নিয়েছে, আকাশ সব সামলাবে। শৈলী অবাক হয়ে তাকিয়ে রইল নিশানের দিকে। অফিসের এত কাজ পেলে ছুটি নিয়েছে। নিশান যে নিজের কাজের বাইরে কিছুতেই ভাবতে চায় না, সে হঠাৎ এমন সিদ্ধান্ত নিল কেন? শৈলীর চোখে মুখে প্রশ্ন দেখে নিশান আর কিছু না বলে আবারও শূন্যে তাকালো, যেন রাতের আকাশে তারা গুনছে, অথবা নিজের ভেতরের অস্থিরতা লুকাচ্ছে। শৈলী এবার সাহস করে ধীরে পায়ে একটু এগিয়ে এসে নিশানের সামনে দাঁড়ালো। ঠান্ডা বাতাসে ওর শাল উড়ে যেতে চাইছে, কিন্তু সে শক্ত করে ধরে রাখলো। আপনি আসলে কোথায় নিয়ে যেতে চান আমাকে নিশান ভাই? নিশান এবার চোখ তুলে তাকালো, গভীর দৃষ্টি, যেন রাতের চেয়েও গাঢ় কিছু ওর ভেতরে লুকিয়ে আছে। এক মুহূর্ত শৈলীর দিকে তাকিয়ে থাকলো, তারপর নিচু স্বরে বলল, কোথাও, হয়তো এমন এক জায়গা যেখানে আজ পর্যন্ত তোকে কেউ নিয়ে যায়নি। শৈলীর বুকের ভেতরটা ধক করে উঠল। নিশানের কথার মানে বোঝার চেষ্টা করলো, কিন্তু তার গভীর রহস্যময় চোখ যেন তাকে কিছু বলার সুযোগ দিল না। শৈলী কিছু বলবে কি বলবে না বুঝে ওঠার আগেই নিশান ধীর পায়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল। শৈলী শুধু চার চলে যাওয়া দেখল, মনে হাজারটা প্রশ্ন নিয়ে, যার উত্তর হয়তো কালই মিলবে। অথচ তারা জানতো না, তাদের দুজনের সেই নির্জন মুহূর্তের সাক্ষী হয়েছিল আরেক জোড়া চোখ, ছাদের এক কোণ অন্ধকারে ঢাকা। সেখানে গভীর এক দৃষ্টি স্থির হয়েছিল নিশানার শৈলীর দিকে। সেই চোখে ছিল অস্বাভাবিক ক্ষোভ, কেমন যেন এক অস্বস্তির আগুন জ্বলছিল। নিশানের প্রতিটা অঙ্গভঙ্গি, শৈলীর প্রতিটা অভিব্যক্তি সে দেখেছিল, পর্যবেক্ষণ করেছিল এক অদ্ভুত স্থিরতায়। নিশান যখন সিঁড়ি দিয়ে নেমে গেল, শৈলীও ধীর পায়ে নিজের ঘরের দিকে এগোতে থাকলো। আর তখন সেই চোখ দুটো সামান্য নড়ল, এক নিঃশ্বাসে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে অন্ধকারের সাথে মিশিয়ে গেল। কে এসেছিল সে? কেন সে এমন দৃষ্টি নিয়ে তাকিয়েছিল? তার চোখে যে আগুন, সেটা নিছক কৌতূহল নাকি কিছু ভয়ানক ইঙ্গিত? কেউ বুঝতে পারল না। কেউ টেরও পেল না যে আজ রাতে নীরবতার মধ্যে এক অদৃশ্য সাক্ষী তাদের সাথে ছিল, যে এখন অন্ধকারে হারিয়ে গেলেও হয়তো শীঘ্রই আবারও ফিরবে। নিশান নিজের ঘরের দরজাটা ধীর হাতে ঠেলে ভেতরে ঢুকল। সব কিছু আগের মতোই আছে, অথচ কেমন যেন অন্যরকম লাগছে। ঘর জুড়ে নিস্তব্ধতা, বাইরে রাতের বাতাস বইছে, কিন্তু নিশানের বুকের ভেতর যেন অদৃশ্য এক অস্বস্তি পাথরের মতো চেপে বসেছে। সে দ্রুত গায়ে থাকা শালটা খুলতে গিয়েও থেমে গেল। এক মুহূর্ত দাঁড়িয়ে রইল, কপালের ভাঁজ গভীর হলো, যেন কোথাও কিছু একটা অস্বাভাবিক, কোথাও যেন তার দৃষ্টি এড়িয়ে গেছে কিছু। হঠাৎ করে তীব্র অস্থিরতায় ঘরের বারান্দার দিকে এগিয়ে গেল নিশান। দরজা খুলে বাইরে পা রাখতেই শীতল বাতাস তার গায়ে স্পর্শ করল। চারপাশে নিস্তব্ধ অন্ধকারের দিকে তাকিয়ে একরকম নিজেকে বোঝানোর চেষ্টা করলো সব ঠিক আছে। তবে সত্যি কি সব ঠিক আছে? আঙ্গুল শক্ত হয়ে রেলিং চেপে ধরল নিশান। গভীর রাতের আধারে শহর একটা ঘুমন্ত দৈত্যের মতো পড়ে আছে, কিন্তু নিশানের ভেতরটা নিদ্রাহীন এক বিস্ময়ে তোলপাড় করছে।
বাতাসে একটা চাপা শ্বাস ফেলল নিশান। চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য, কিন্তু মনের অস্থিরতা কমল না, বরং আরও বেড়ে গেল। কিছুক্ষণ মাথা নিচু করে শ্বাস ফেলে চোখ সরু করে তাকালো চারপাশে। অচেনা কিছু নেই, তবু অস্বস্তিটা যাচ্ছেই না। নিশানের দৃষ্টি আচমকা পড়ে শৈলীর দেয়া শালের দিকে। নিঃশব্দে সেটি শরীর থেকে খুলে হাতে নিল, আঙ্গুলের ভাঁজে শক্ত করে জড়িয়ে ধরল। একটা গভীর শ্বাস নিল সে। কেন জানি মনে হলো এই সামান্য কাপড়ের টুকরোটায় শৈলীর উষ্ণতা লেগে আছে, তার স্পর্শ, তার অস্তিত্বের একটুখানি ছাপ। কিন্তু এই অনুভূতি প্রকাশ করা যায় না, বলা যায় না, এমনকি নিজেকেও বোঝানো যায় না। শালটা আবারও শক্ত করে চেপে ধরে আকাশের দিকে তাকালো নিশান। আজকের রাতটা যেন অন্যরকম। অন্ধকার আকাশের গভীরে লুকিয়ে আছে এমন কিছু যা কাউকেই বলা যায় না, যা শুধু অনুভব করা যায় একান্ত নিজের মতো করে, একা। নিশান জানে তার বুকের ভেতর যে অনুভূতিটা আজ ঘুরপাক খাচ্ছে সেটার কোনো নাম নেই। এটা ভালোবাসা নাকি অন্য কিছু হারিয়ে ফেলার ভয়, সে সেটা জানে না। শুধু জানে এই অনুভূতি কারোর সঙ্গে ভাগ করে নেওয়ার নয়, এটা একান্ত তার নিজের, গোপনে লালন করা এক আবেগ যা কাউকে বোঝানো যায় না, শুধু নীরবতায় বহন করতে হয় চিরকাল। নিশান শালটি হাতে শক্ত করে আঁকড়ে ধরে, তার চোখে এক মুহূর্তের জন্য অন্ধকারে হারিয়ে যায়। হঠাৎ যেন এক নতুন আবেগে বিড়বিড় করে সে গেয়ে ওঠে, দূর হতে আমি তার সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব, বাঁধন বিহীন সে যে বাঁধন অকারণ, মায়াবন বিহারিণী। মৃদু সূর্য রশ্মির আলো দিয়ে ভরে উঠেছে আজকের সকালটা। শীতের ঠান্ডা বাতাসে এক অদ্ভুত শীতলতা ছড়িয়ে পড়েছে চারপাশে, আর আকাশে কিছু মেঘের সারিয়ে এসে উকি দিচ্ছে। গ্রাম্য পাখিরা মৃদু সুরে গান গাইছে, আর রাস্তায় একটু অবসন্ন হয়ে হাঁটছে মানুষজন। এই নীরব সকালে এক অদ্ভুত শান্তি অনুভব হচ্ছে। শৈলী তার রুমের জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে হাতে এক কাপ গরম চা নিয়ে বসে আছে। যদিও তার মন একটু ব্যস্ত, তবুও কিছুটা শান্ত। কিছুই বুঝে উঠতে পারছে না, অথচ তার ভেতরে একটা অস্বস্তি, একটা শঙ্কা কাজ করছে। নিশান যে তাকেই ডেকে পাঠিয়েছে তা মনে এলেই তার বুকের ভেতর একটা অদ্ভুত অনুভূতি সঞ্চারিত হয়। না জানি আজ কোথায় নিয়ে যাবে সে। এদিকে নিশান সোজা উঠে নিজেকে প্রস্তুত করেছে। কালকের ঘটনার পর তার মনে একটু অস্থিরতা ছিল, তবে আজ সেই অস্থিরতা দূর হয়েছে। তবুও তার মধ্যে অপ্রকাশিত কিছু অনুভূতি ছিল, যা সে নিজের ভেতরেই রেখে দিয়েছে। আজ তার কাছে একটা নতুন দিন, একটা নতুন শুরু। সে জানে না কি অপেক্ষা করছে, তবে মনে মনে এক অদ্ভুত আগ্রহ জন্ম নিল, যেন আজ কিছু পরিবর্তন আসবে। সপরিবারে খাওয়ার পর্ব শেষ করে উঠে পড়েছে। রিমি কলেজের জন্য তড়িঘড়ি করে তৈরি হচ্ছে, অথচ নিজের যমজ বোন মিমিকে বিছানার হাতলে থুতনি লাগিয়ে লজ্জামাখার রূপে নখ খুঁটতে দেখে চরম অবাক হলো রিমি। সাথে সাথে হাতে থাকা চিরুনিটা ছুঁড়ে মারল মিমির দিকে। মাথায় খট করে ব্যথা লাগায় মুখ কুঁচকে কপাল ডলতে ডলতে বিরক্তির সুরে খেপে উঠল মিমি। কি সমস্যা তোর? চিরুনি ছুঁড়ে মারলি কেন? রিমি মিমির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে চিৎকার করে বলল, তুই আবার পাল্টা কথা বলছিস কোন সাহসে? বাজে কয়টা? ঘড়ির দিকে চোখ রেখেছিস? মা এসে দুটো চাটি মারলে তারপর বুঝবি বলদ। মিমি এবার চোখ নাক পুরো দমে কুঁচকে ব্যথাতুর চেহারা নিয়ে বলল, চুপ থাক তুই, ভালো লাগছে না। বলেই সে বিছানায় গায়ে এলিয়ে দিল। আবারও রিমি চিৎকার দিয়ে উঠল, তুই আবার কি বলছিস মিমি? তোর কি কিছু বোঝার ক্ষমতা নেই? এভাবে থাকলে তো কলেজে যেতেই পারবি না, দেরি হয়ে যাচ্ছে তো। মিমি চোখ বন্ধ করে এক মুহূর্ত চুপ থেকে কিছুটা ভারী সুরে বলল, তুই যা, আমি পরে যাব। রিমি হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। মিমির মনোভাব অনেকটাই অন্যরকম হয়ে গেছে, যেন সে খুব গভীর কিছু নিয়ে চিন্তা করছে। রিমি কিছুটা বিরক্ত হলেও মিমির চোখে সেই অদ্ভুত ভাবটা দেখে তার মন কিছুটা নরম হয়ে গেল। কিন্তু সে এবার বুঝতে পারছিল না মিমি কেন এমন আচরণ করছে। ওই কি হয়েছে তোর? রিমি আরও বিরক্ত হয়ে বলে উঠল। মিমি এবার কোনো উত্তর না দিয়ে সোজা বিছানার ওপর গিয়ে গুটিয়ে শুয়ে পড়ল।
রিমির চোখে নতুন কিছু সংখ্যা দেখা দিল। মিমির আচরণ যেন অনেক কিছু গোপন করছে, কিন্তু কি সেটা? রিমি এবার খানিকক্ষণ অবাক নেত্রে তাকিয়ে ঘড়ির দিকে চোখ রাখল। এবার দাঁত খিটিয়ে বলে উঠল, পরে কখন যাবি তুই? ঘড়ি দেখেছিস? এখন গেলেই তো 5 মিনিট লেট হবে। সাংঘাতিক জ্যাম লেগেছে কারওয়ান বাজারের দিকে। মিমি এবার ধপ করে উঠে বসল, মুখে লজ্জা মিশ্রিত হাসির রেখা টেনে আঙ্গুলে চুল পেঁচাতে পেঁচাতেই বলল, ওহো, তুই যা, আমার দেরি হবে না। আজ আমি নিশান ভাইয়ার সাথে মেট্রো রেলে যাব, বেশি টাইম লাগবে না। নিশান ভাইয়া নিজের অফিসে নেমে যাবে আর আমি কলেজে, ব্যাস। রিমি এবার আগের থেকেও ভ্রু কুঁচকাল। আজকাল মিমির স্বভাব তার মোটেও ঠিক লাগছে না। নিশান ভাইয়ের সাথে যাওয়ার মোটেই শখ নেই তার। এমনিতেও যাওয়ার পথে আজ নতুন একটা ক্যালকুলেটর কিনতে হবে। গত বৃহস্পতিবার একটা ফালতু ছেলের খপ্পরে পড়ে সে নিজের ক্যালকুলেটর হারিয়ে ফেলেছে। মিমি নিশান ভাইয়ের সাথে যাবে ভেবে আর চিন্তা করল না রিমি। স্বস্তির শ্বাস ফেলে ব্যাগ ঘাড়ে নিয়ে পথ ধরল ঘরের বাইরে। তবে তৎক্ষণাৎ মস্তিষ্কে স্নায়ুকোষ কিছু একটা আসতেই রিমি চট করে মিমির দিকে তাকিয়ে বলে উঠল, হবে ওই ছাগলের বাচ্চা, নিশান ভাই তো আজ অফিসেই যাবেন না। মিমি ভুরু কুঁচকাল। মানে কে বলছে তোকে? খাওয়ার টেবিলে বড় মামাকে তো নিশান ভাই বলল যে আজ নাকি ছুটি নিয়েছে, যাবে না আজ। মিমি একটু ভেবে আবারও খুশি হয়ে বলল, ও আচ্ছা, আমি আজ তাহলে কলেজে যাব না, একটু বিশ্রাম নেই। রিমি দুহাত বুকে গুজে নেয়, ভ্রু কুঁচকে ঠোঁট বাঁকিয়ে বলে, মায়ের জুতোর বাড়ি খাওয়ার ইচ্ছা আছে। মিমি এবার বিছানা থেকে উঠে সাফাই গাইতে মিথ্যা কথা বলা শুরু করলো। আরে বোকা, কথা শোন। তুই তো জানিস আমার ম্যাথ কত প্রবলেম আছে। 2-3টে জিনিস তো মাথায় ঢুকেই না। আর যেহেতু নিশান ভাইয়া বাসায় থাকবে, তাহলে আমি কলেজে না গিয়ে নিশান ভাইয়ের কাছে অঙ্কগুলো বুঝে নিই। রিমি এবার কপাল চাপড়ালো, এরপর বেরিয়ে যেতে যেতে বলল, গাধার 3 নাম্বার নানি, নিশান ভাই বাসায়ও থাকবে না। কি একটা কাজে শৈলী আপুকে নিয়ে একটু বাইরে যাবে বললো। তুই ওসব রং চং বাদ দিয়ে দ্রুত রেডি হয়ে নিচে আয়, আমি জুতো পরছি। মিমিকে কিছু বলতে না দিয়ে রিমি নিচে নেমে গেল। এদিকে মিমি ভ্রু কুঁচকে অন্যমনস্ক হলো। স্নিগ্ধভাবে বিছানায় বসে রিমির কথা শুনে যেতেই তার চোখে এক ধরনের চাপা অস্থিরতা দেখা দিল। মুখের হালকা হাসিটা মুহূর্তের মধ্যে গায়েব হয়ে গেল। তার বদলে অদৃশ্য এক ধরনের শঙ্কা এসে ভর করল মনে। কেন যেন আজ মিমির ভেতর একটা গোপন অনুভূতি জন্ম নিয়েছে, যা সে নিজেও বুঝে উঠতে পারছে না। নিশান ভাইয়া শৈলী আপুকে নিয়ে বাহিরে যাবে। অপমানে আওড়ালো মিমি। কেন তারা একসাথে বাইরে যাবে? কারণটা কি? কিছুই যেন ঠিক মনে হচ্ছে না। কেন তার অস্থিরতা বেড়ে যাচ্ছে? কেন সে এতটা রেগে যাচ্ছে? মিমি নিজের অজান্তে নিজের আঙ্গুল চুল পেঁচাতে শুরু করলো। হঠাৎ করে একটা খোঁচা দেওয়া অনুভূতি মিমির শরীরের ভেতর তীব্র হয়ে উঠল। মনে হলো কেউ যেন তার ভালোবাসা লুকিয়ে নিয়েছে আর তার ওপর কষ্ট দিচ্ছে। কেন কেন সেই প্রশ্ন শুধু তার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। বিড়বিড় করে নিজ মনে বলে উঠল মিমি, অন্যরকম লাগছে। আচ্ছা, কিছু হবে না? সব ঠিক আছে? নিশ্চয়ই কোনো কারণেই নিশান ভাইয়া শৈলী আপুকে নিয়ে যাবে। অবশ্যই কোনো কারণ আছে।